আমার বয়স তখন কতই বা, 4 কিংবা 5। অথচ আমার স্মৃতিকে আজও অন্ধকার করে দেয় সেই সময়ের একরাশ কালো ধোঁয়া। কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে যে ধোঁয়া আকাশে মিলিয়ে যাচ্ছিল। আমাদের বাড়ির শেষ প্রান্তে বুড়ো বটগাছটার নিচে দাঁড়িয়ে সবাই ভিড় করে সেই ধোঁয়া দেখছিল। আমিও মায়ের কোলে চড়ে সেই ধোঁয়া দেখছিলাম। সবাই আতঙ্কে রায়ট লাগছে, রায়ট লাগছে, রায়ট লাগছে বলে চিৎকার করছিল। ঠিক তার কদিন পরে সদ্য বিবাহিত দাদা বৌদির সঙ্গে আমাকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমি ছেড়ে এসেছিলাম আমার মাকে, আমার বাবাকে, ছেড়ে এসেছিলাম আমাদের সেই বুড়ো বট গাছ, টিনের চালাওয়ালা গোবর লেপা বেড়ার ঘর, বাড়ির পেছনের পুকুর, পুকুর পাড়ের লোলা গাছ এবং আমার প্রিয় গাছগুলিকে। ছেড়ে এসেছিলাম আমার মাতৃভূমিকে, আমার জন্মভূমিকে। আর সেদিনের পর থেকে একদিনের জন্য আমি আর ওই জন্মভূমিতে ফিরে যেতে পারিনি, একবারের জন্য না। এখন আমার স্মৃতিতে সবকিছু ঝাপসা। সেই ঘর, সেই গাছ, সেই গাছলাটিতে, সব সব। চাঁদপুর থেকে স্টিমারে করে গোয়ালন্দ, গোয়ালন্দ থেকে ট্রেন, দর্শনায় আমাদের বাক্স পাটরা ওলটপালট, এবং অবশেষে এক সন্ধ্যাবেলা শিয়ালদা স্টেশনে। তারপর ঘোড়ার গাড়ি চেপে প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের 3.5 হাত চওড়া এক অন্ধ গলি। সে অন্ধ গলির 11 B নম্বর বাড়িতে ছোট্ট একটি ঘর। সেই ঘরে দাদা বৌদির সঙ্গে খাঁচায় বন্দি আমি, যার মুখে তখনও নোয়াখাইলা ভাষার টান। আমি যাকে দেখলেই প্রাইমারি স্কুলের ছেলেরা কানের উপর হয়ে চিৎকার করে বলতো, বাঙালো, রস খাইলো, ভাল ভাঙিলো, পয়সা দিল না। সেই আমি। চারিদিকের ওই টিটকিরির ভয়ে নিজের বাঙালপনাকে গোপন করার জন্য প্রাণপণ চেষ্টা করতে করতে ধীরে ধীরে যখন অন্য মানুষ হয়ে উঠছিলাম, ঠিক তখনই আমার জন্মভূমি থেকে বাবার একখানা চিঠি এসেছিল। সবাই সে চিঠি নিয়ে জোরে জোরে আলোচনা করছিল এবং আমি শুনেছিলাম ঢাকায় নাকি গুলি চলেছে। গুলি। বহু বছর পরে জেনেছিলাম সেই গুলি চলেছিল তাদের উপর যারা আমাদের মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে ওপার বাংলায় লড়াই শুরু করেছিল। শুনেছিলাম তারা নাকি পুলিশের বন্দুকের সামনে জামার বোতাম খুলে চিৎকার করে গাইছিল, ওরা আমার মুখের কথা কাইরা নিতে চায়। আর সেই মুখের কথার গৌরব রক্ষা করতে তারা নাকি পুষ্পাঞ্জলির মতোই তাদের প্রাণকে সমর্পণ করেছিল। আর এবার বাংলায় আমার সমস্ত বাঙালপনাকে ছেড়ে ফেলে তখন ধীরে ধীরে হয়ে উঠছি কেদারস্থ অন্য এক মানুষ। ইংলিশ মিডিয়াম স্কুল থেকে একটার পর একটা ক্লাস টপকে আমি তখন রণ পায়ে গিয়ে চলেছি। ইংরেজিতে কথা বলায়, চাল চলনে, আদব কায়দায় আমি তখন সবাইকে মুগ্ধ করতে পারি। রাম ব্যানার্জি লেনের বাড়ি ছেড়ে আমরা উঠে এসেছি কলকাতার এক অভিজাত পাড়ায়। কেউ আর আমায় বাঙাল বলতে সাহস পায় না, বরং একটু সমীহ করেই চলে।
আমার দাদা, আমার বৌদি আমাকে নিয়ে গর্ব করে। আমাদের ভূতপূর্ব বাংলার জীবনকে আমরা তখন রীতিমতো ঘৃণা করতে শিখে গেছি। আর এবার না, সেবার লন্ডনে এক জাপানি শিল্পপতিকে তার বিদেশের মাটিতে দাঁড়িয়ে তার মাতৃভাষা জাপানিতে অনর্গল যখন কথা বলতে দেখেছিলাম, তখন আমার বুকের ভিতরে কেন যেন একটা কষ্ট হচ্ছিল। বিদেশের মাটিতে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলতে না পারার জন্য মানুষটির মধ্যে কোনো লজ্জা ছিল না, বরং নিজের মাতৃভাষায় কথা বলতে পারার অহমিকায় মানুষটিকে যেন উজ্জ্বল হয়ে উঠতে রেখেছিলাম। আমার ভেতরে সে অভিজ্ঞতার যন্ত্রণা একটা কান্না হয়ে গুমড়ে গুমড়ে উঠছিল। আমার মনে হচ্ছিল আমার কোনো মাতৃভাষা নেই, আমার কোনো মাতৃভূমি নেই, আমি যেন এক শিকড়বিহীন চিরবিদেশী। তাই মাতৃভাষার জন্য যারা জীবন দেয় তারা কেমন মানুষ আজ আমার ভীষণ জানতে ইচ্ছে করে। আমার বুকের মধ্যে সেই বাংলা ভাষার জন্য, সেই বাংলাদেশের জন্য, একটুখানি বাঙালি হয়ে ওঠার জন্য একটা ভয়ঙ্কর যন্ত্রণা টন টন করে ওঠে।